প্রত্যেকটা মেয়ের কাছে মা হওয়া একটা স্বপ্নের বিষয় থাকে, সেটা প্রথমবার হোক বা দ্বিতীয়বার হোক। কিন্তু জানো তো আজকে না কি বলে তোমাদের সাথে ভিডিওটা শুরু করবো আমি বুঝতে পারছিলাম না। আমি এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে আছি না, যে আমি বুঝতে পারছি না ভগবান আমাকে হাসতে বলছে না ঠিক কাঁদতে বলছে। প্রতিদিনের মতো থাম্বনেল টাইটেল বুঝতে পারছিলাম না, আসলে নিজেই আমি ভীষণ আজকে কনফিউজড হয়ে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন হচ্ছে 10টা, হ্যাঁ ঠিকই শুনছো, সকাল 10টা। কালকে জানো তো, জানি না কি হয়েছে, আমাদের আজকে সবারই ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। রবিবার ছিল, সবারই ছুটির দিন ছিল, সেই কারণে হয়তো না কি কে জানে ঘুম ভাঙেনি। আর আমার তো উইকনেসটা রয়েছে তোমরা জানো। আর সকালবেলায় আমি উঠে ঠাকুর প্রণাম করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ক্যামেরাটা কিন্তু আমি সেট করেছি, আজকে দেখানোর চেষ্টা করলাম যে সকালবেলা উঠে ঠিক আমি কি করি। ঠাকুর প্রণাম করি, একটুখানি হাতগুলো একে অপরের সাথে ডলে নিয়ে মুখের মধ্যে গরম ভাবটা নিই, খুব আরাম লাগে। তারপরেই আমার বিছানার নিচেতে একটা জলের বোতল রাখা থাকে, সেখান থেকে জল নিয়ে অনেকটা পরিমাণ জল খাই। ডক্টর যে আমাকে টেস্টটা দিয়েছিল সেটা আজকে সকালবেলায় করব, এটা ভেবেছিলাম। কাল রাত থেকে একটু টেনশনে ছিলাম। তোমরা এবার বলবে এতে টেনশনের কী আছে? আচ্ছা বলছি তোমাদেরকে। আমি না আসলে বুঝতে পারছিলাম না, আমি যে খুশি হব না কাঁদবো সেটা তো বুঝতে পারছিলাম না। কালকে রাতে একটা ভয় কাজ করছিল যে জানি না আজকে সকালবেলায় টেস্টটা যে করবো সেটা রিপোর্ট কী আসবে। আসলে আমি পুরোপুরি এখনও পর্যন্ত প্রস্তুত নই কোনো কিছুর জন্য, না আর্থিকভাবে, না মানসিকভাবে, না শারীরিকভাবে। আজকে সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে কিছু কথা শেয়ার করতে। হয়তো আমি একটুখানি কেঁদেও ফেলেছি কথাগুলো শেয়ার করতে গিয়ে। আজকে আমার মায়ের কথা বড্ড বেশি মনে পড়ছে। প্রথমবার যখন আমি মা হয়েছিলাম তখন আমি সবার প্রথমে মাকেই জানিয়েছিলাম, কারণ তখন কাছের মানুষ বলতে আমার মা বাবাই ছিল। বিয়ের পর প্রত্যেকটা মেয়ের কাছে সব থেকে কাছের মানুষ হয় তার স্বামী, কিন্তু আমার কাছে আমার মা বাবাই ছিল। বিয়ে তো আমার হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে স্বামী কী জিনিস সেই জিনিসটা আমি সত্যিই বুঝতাম না। আসলে স্ত্রীর মর্যাদা না পেলে যেটা হয় আর কি। আসলে বিশ্বাস করো, আজকে আমি অনেকবার ভয়েসগুলো কেটে আবার ভয়েস দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যতবারই ভয়েস দিতে গেছি এই জায়গাটায় এসে কেন জানি না আমি নর্মালভাবে কথা বলতেই পারছিলাম না, শুধু কান্না চলে আসছিল। আর কানলে তো তোমরা জানো একটু গলা ভেঙে আসে। এখানে দেখো আমি প্রেগনেন্সি টেস্টটা নিয়ে ছোটো একটা ঘরে কিট নিয়ে এসে টেস্টটা করছিলাম, আর এখানে ফোন নিয়ে এসে ছবিটা তুলছিলাম। তার কারণ হচ্ছে আমার অর্কর বেলায় যে ডক্টর ছিল ওনাকে পাঠাবো, উনি কলকাতায় থাকেন, কিন্তু উনি খুব ভালো একজন গাইনোলজিস্ট। তাকে আজকে একটা কথা রিকোয়েস্ট করবো, কেউ কথাগুলোর মধ্যে আজকে ভুল ধরতে যেও না, কেননা সত্যি কথা বলতে আজকে আমার একটুখানি মনটা ভেঙে গেছে। আজকে কেন জানি না মনে হচ্ছিলো একটুখানি পরিবার পাশে থাকলে ভালো হতো, যেমন মা বাবা এরা কাছে থাকলে হয়তো ছুটতে চলে যেতাম, গিয়ে বলতাম যে আমি আবারও মা হতে চলেছি। এখানে একটুখানি ভয় কাজ করছিল আমার মধ্যে যে আমি কি করে সব কিছু সামাল দেবো, কারণ আমার একটা 6 মাসের বাচ্চা আছে। আমাদের আর্থিক অবস্থা তেমন খুব একটা যে এখন ভালো তা না, হ্যাঁ আমরা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এখন ঠাকুরের দয়াতে বলতে পারো বা তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসে একটুখানি ভালো আছি, কিন্তু আরেকটা বাচ্চা সামাল দেওয়ার মতো অবস্থা আমাদের সত্যি এই মুহূর্তে নেই। বিশ্বাস করো এই ঘটনাটা আমাদের এক্সপেকটেশনের বাইরেই ছিল, কিন্তু যে আসছে তার তো কোনো এখানে দোষ নেই, সে তো স্বইচ্ছায় আসছে না, তাই যে আসছে তাকে আটকাবার অধিকার আমাদের কারোর মধ্যেই নেই। জানি না তাকে কি ভবিষ্যৎ আমি দেব, আমি সেটাও বুঝতে পারছি না, কারণ অর্ককেই আমি ঠিকঠাক করে এখনও ঠিকভাবে ভবিষ্যৎ কীভাবে চালাবো সেটাই আমি বুঝতে পারছি না। এখন এই 3টে মানুষ আমরা খুব গুলিয়ে গুছিয়ে চলে যাচ্ছিলো, বেশ ভালো মন্দ দিয়েই চলে যাচ্ছিলো। এখন যে আসছে তার কথাও চিন্তা করতে হবে, তারপরে তো এখনকার দিনে খরচ প্রচুর, তোমরা জানো ভালো করে। তবে হ্যাঁ, একটা মনের জন্য আমাদের 3জনেরই আছে, যে কারোর কাছে হাত আমরা কোনোদিনই পাতিনি আর কোনোদিন পাতবো না। যা করব নিজেদের চেষ্টাই করব, হ্যাঁ একটু পরিশ্রম করব। কেন পৃথিবী থেকে যারা পরিশ্রম করছে তারা কি মা হচ্ছে না? আর এই তো আমি প্রথমবার মা হচ্ছি না, এর আগেও আমি মা হয়েছি, এর থেকে ঢের পরিশ্রম আমি করেছি, কত সিঁড়ি ভেঙেছি। এর জন্যই তো আমার বাচ্চা 7 মাসে হয়ে গেছে, বলতে পারো 7 মাসের শেষ মাথায় 8 মাসেই হয়েছে, কিন্তু 7 মাসেই ধরলাম, ওটা 7 মাসেই হয়ে গেছে। 7 মাসের ওই 7 খাওয়ার কিছুদিন পরই মনে হয় আমার ডেলিভারি হয়েছিল, আমার ডেট এসেছিল, আর আমার সিজারে হয়েছিল অর্ক, ওই সি-সেকশনে হয়েছিল। তখন আমি সামলে উঠতে পেরেছি একা মা হিসাবে, তখন তো পাশে কোনো কাউকে পাইনি। এখন যেমন প্রীতম আমার পাশে আছে, কিন্তু তখন আমার যেমন মা বাবা ছিল, এখন যে আমার মা বাবা নেই আমার পাশে। তবে যতই দূরে ওরা থাকুক না কেন, আমি জানি ওরা আমাকে সবসময় ভালোবাসতো, এখনও বাসে, আর সারা জীবন বাসবে। আর কখনো আমার ক্ষতি চায়নি, কোনোদিন চাইবে না, আর কখনো হয়তো কল্পনাও করেনি। আর রাগ অভিমান এগুলো তো বাবা মাদের সাথেই হয়, বলো তো? বাবা মা সন্তানদের সাথে করবে আর সন্তানের বাবা মার সাথে করবে।
বাবা মায়ের ছোটো ছোটো কথায় যেমন সন্তানরা রেগে যায়, তেমন সন্তানদের ছোটো ছোটো কথায় বাবা মায়ের রেগে যায়। ছাড়ো, তোমাদের সাথে একটা খুশির খবর আমি শেয়ার করলাম, জানি না আমার জন্য কতটা খুশি বা দুঃখের আমি বলতে পারছি না। অবশ্যই খুশি আছে, এর মধ্যে আনন্দও আছে, কিন্তু তার থেকেও বেশি আছে অনেক দায়িত্ব। মাথার উপর যে দুটো সন্তানের দায়িত্ব কত বড় যে চাপের এখনকার দিনে দাঁড়িয়ে, সেটা যাদের দুটো বাচ্চা আছে তারাই জানে। হ্যাঁ, যারা একটু স্টেবল তাদের একটু প্রবলেম হয় না, কিন্তু হ্যাঁ, এই আমার মতো যারা মেয়েরা আছো, বউরা আছো, বা আমার মতো যার পরিবার আছে, একদম ছোট্ট পরিবার, আয় কম, তো তাদের জানি কতটা অসুবিধা হয়। তো এখানে প্রীতম আজকে তো রবিবার ছিল, অর্ক কদিন ধরেই মাটন করছিল, তো আজকে মাটন হবে বলেছিল। তো যেহেতু আজ থেকে একদম ঝাল মশলা তেল খাওয়া বন্ধ, তো এখানে একদম সিম্পল করেই রান্না হচ্ছে, একদম সিম্পল করেই করি। তোমরা তো জানো মাটনটা আমি এমনিতেও সিম্পলভাবেই বানাই। তো নর্মালি দেখো, ওই টমেটো, পেঁয়াজ, জিরে, ধনে আর এলাচ দিয়ে পেস্ট করে দিয়েছি। আজকে কিন্তু কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা বা গোলমরিচ কোনোটাই দিইনি। তো এই যে পেস্ট করে নিয়েছি। আর আজকে দেখো এখানে ভাতের হাঁড়িটা না কালকে রাতে আমি ধুয়ে শুতে পারিনি, তো একটু দেখবে ভাতের হাঁড়িটা একটু জল দিয়েও রাখতে পারিনি। ওই যে বললাম শরীরে উইকনেস লাগছে, তো সেই কারণে দেওয়াও হয়নি আর প্রীতমকে বলাও হয়নি। সেই কারণে একটু না ওই ভাতের হাঁড়িটা দেখবে বদ্ধ থাকলে একটা কেমন একটা টোকো গন্ধ আসে না, তো সেই জিনিসটার জন্য আমার বমি আসছিলো, আমি পরিষ্কার করতে পারিনি। তো ওই জন্য ডেকচিতে আজকে ভাত বসিয়েছি। আর এই যে ভাতের চালটাও এখানে দিয়ে দিলাম, আর এদিকে মাটন হবে, তেলও দিয়ে দিয়েছি। মাটনটাকে প্রেসারে 3টে সিটি দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর ভেবেছিলাম উচ্ছে সেদ্ধ দেবো, কিন্তু তোমাদের কি মনে হয় এই অবস্থায় কেউ উচ্ছে সেদ্ধ খাবে? মানে মাটন হচ্ছে, কেউ আর কি উচ্ছে সেদ্ধ খায়? তো আজকে আর দিলাম না। পেঁপে আলুটা এখানে ভেজে নিচ্ছি, এটা কাঁচা পেঁপে। আর আজকে আমি কি বাজেভাবে ক্যামেরা সেট করেছি দেখো, কীরকমভাবে মাথার চুল এসব আসছে, খোপা বাঁধা এগুলোই আসছে। তো এই যে মাটনটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে বার করে রাখলাম, মানে জল ঝরিয়ে রাখলাম। এখানে পেঁপেটা একটু ভেজে নিলাম, একদম শর্টকাটে রান্না করব, কেননা জানো তো আমার না খেতে অসুবিধা হচ্ছে না, কিন্তু গন্ধ প্রচুর পরিমাণে যে কোনো খাবারে গন্ধ লাগছে। আর বলতে পারো মানে খাবার খাচ্ছি কিন্তু ওই খেয়ে পরেই বমি চলে আসছে, বা একটু জল খেলেও বমি চলে আসছে। তো এখানে ওই পেঁপেটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর যে চর্বিটা ছিল সেই চর্বিটাও দিয়ে দিলাম। এবার এই ওই মধ্যে খুব সুন্দরভাবে ভাজা যাবে। তারপরে মশলাটা দিয়ে একবারে কষিয়ে মাংসটাকে রান্না করব। এইভাবেও কিন্তু শর্টকাটে রান্না করা যায়। আসলে আমি ভাবছিলাম কত তাড়াতাড়ি আমার রান্নাটা হবে আর আমি গিয়ে আবার বিছানায় গিয়ে শুতে পারবো। আসলে এরকমই করছে, বিছানাটা বড্ড বেশি টানছে। প্রীতম না সকালবেলায় মাটনটা দিয়েই বাজার চলে গেছে। আসলে আজকে ফ্রিজে সব সবজি আনতে আছে ওর, সেই কারণে। তো ওকে এখনও কিছু বলা হয়নি, ও 2-3বার ফোন করেছে রীতিমতো, কিন্তু আমি আজ মানে বলতে পারিনি এই ব্যাপারটা। ও আসুক বাড়িতে, তারপরেই ওকে বলবো যে এরকম ব্যাপার। তবে একটা কথা তোমাদেরকে বলি, প্রীতম কিন্তু বরাবরই একটা কথাই বলে যে প্রীতমের একটাই সন্তান, সেটা হচ্ছে অর্ক। ও কিন্তু কখনোই বলে না যে আর একটা ইস্যু নেব বা কিছু। যাই না, আমি সত্যি বিশ্বাস করে আমরা নিজেরাও খুব কনফিউজ এই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, ডক্টর দেখাতে যাব কদিন পর। যারা কথায় কথায় আমাকে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ বোঝাও, তাদেরকে একটা কথাই বলবো, এতে তোমরা আমাকে কতটা ছোট করছো জানি না, কিন্তু তোমরা যে নিজেদেরকে কতটা নিচেতে নামাচ্ছ সেটা একটু ভেবে দেখো। আর কালকে আমি ভিডিওতে বলেছিলাম অর্কর জায়গায় পৃথিবীতে কেউ নিতে পারবে না, এমনকি প্রীতমও না। সন্তান সন্তানের জায়গায় থাকবে, স্বামী স্বামীর জায়গায় থাকবে। আমার কথাটা বলার এটাই অর্থ ছিল যে পৃথিবীতে ওকে যতটা আমি ভালোবেসেছি, অতটা ভালোবাসা হয়তো আমি কাউকেই দিতে পারবো না। আর ও আমাকে যতটা কষ্ট করতে দেখেছে, অতটা কষ্ট করতে হয়তো আমাকে আমার মা বাবাও দেখেনি, বা বাকিরাও কেউ দেখেনি। তাই অর্কর আর আমার বন্ডিংটা না শুধু মা ছেলের না, বলতে পারো খুব প্রিয় বন্ধু, যার সাথে সব কিছু ভাগ করে নেওয়া যায়, সেরকমও বলতে পারো। আর মা সন্তানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ যদি হয় তা তো ভালো কথা, তাই না? কিন্তু কিছু বোন আবার এই জিনিসটাকে নেগেটিভভাবে নিয়েছে। মা হিসাবে আমার ঠিক কী কথা বলা উচিত আর কী কথা বলা উচিত না, সত্যি আমি এইটুকু অন্তত জানি গো। না, সত্যি কথা বলতে সব কিছু বিষয়ে আমার জ্ঞান নেই, কিন্তু যেটুকু জ্ঞান অর্জন করেছি সেইটুকু হোঁচট খেয়ে বা আঘাত পেয়েই অর্জন করেছি। তো এখানে প্রীতম গেছিল বাজারে, আজকে রোদের অবস্থা দেখো, ওর শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, জানো তো। ওকে একটু ডাক্তার দেখাতে হবে ভালো করে। তো দেখি কালকে যখন আমি নিজে ডাক্তার দেখাতে যাব এই ব্যাপারগুলো নিয়ে, তখন ওকেও দেখিয়ে নেব। কোনোদিনও টোটো করে আসা যাওয়া করে না, বেশিরভাগটাই ওকে হেঁটে যাওয়া আসা করতে দেখবে। কিন্তু আজকে ওকে দেখো, ও কিন্তু টোটো করেই যাওয়া আসা করেছে। আর বাজার থেকে যা যা আনতে বলেছিলাম সেগুলো এনেছে, কিন্তু এত বেশি এনেছে যে ফ্রিজে কি করে রাখবো সেটা নিয়ে এখন আমার চাপ হয়ে গেছে। তো বাড়ি আসুক, তারপরে ওকে ব্যাপারটা জানাবো, ও কি বলে দেখি।
আর এখানে এসে পরে আয়নায় নিজের বডিটাকে দেখছে, যেটাও নেই এই মুহূর্তে। তো আমি ওকে বললাম হাত দিয়ে যে দেখো ওখানে কী রয়েছে। তো দেখে পরে ও না নিজেও বুঝতে পারেনি কী রিয়াকশন দেবে। তো এখানে না বেচারা নিজেও ভীষণ কনফিউজ হয়ে গেছে, চোখ মুখগুলো দেখো, ওরও মুখে মানে একটা ভয়ে টেনশনের ছাপ চলে এসছে। এমনিতে জীবনে টেনশনের কম নেই, তার মধ্যে আরও একটা দায়িত্ব বাড়তে চলেছে, সেটা ভেবে বেচারা হাসবে না কাঁদবে বেচারা বুঝতে পারছিল না। তো যাই হোক সেটা দেখলো, দেখে যথারীতি এবার আসবে এখানে আমাকে জ্ঞান দিতে, এখানে জ্ঞান দিচ্ছিল। তো প্রথমে না ও না অর্কর দিকে অনেকক্ষণ তাকালো, তারপরে না আমাকে বলছিল যে তুই কি খুশি না কি। আমাকে তো দেখেও বুঝতে পেরেছে যে আমি ভীষণ টেনশনের ব্যাপারটা আছি। এখানে আমাকে অনেকটা হাসানো বা রিল্যাক্স করার চেষ্টা করলো ব্যাপারটাকে নিয়ে। তবে হ্যাঁ, ও অর্ককে খুব বেশি ভালোবাসে জানো তো। ওর একটুখানি অর্কর দিকে অনেকক্ষণ তাকিয়ে না ও না দেখার চেষ্টা করছিল। তো আমাকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, আমি চুপচাপ আছি কেন বা কিছু এসব জিজ্ঞেস করছিল। বিশেষ করে আমার অত ন্যাকামো আসে না যে আমি ওই রকম প্রেগনেন্সি এটাকে নিয়ে এসে আমার হাজব্যান্ডকে দেখাবো, একটা রিয়াকশন করাবো। ব্যাপারটা চাইলেই করতে পারতাম, করার ব্যাপারটা না, কিন্তু যেটা আমার সত্যি আমার মনের ভেতর চলছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এখন প্রচুর ভয় চলছে মনের মধ্যে। আসলে তখন আমার মা বাবা ছিল, এখন আমার মাথার উপর কেউ নেই, শুধু প্রীতম আছে আর অর্ক আছে, যেটা নাই আমি কি করবো। ঠিক আছে, 1 বছর পর পেলে গিয়ে 2 বছর পর খুব ভালো। এবার থেকে ঠিক করে খাওয়া দাওয়া করো, ঘুমাও, আর ওষুধ না দিয়ে কি ও ভিডিও বন্ধ করে দাও। আর ভিডিও করতে হয় না, অনেক ভিডিও করো। এবার আমি পয়সা রোজগার করি, তুমি আমার খেয়ে একটু আরাম করো। এই ছানাটাকে টানতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। ঠিক তো বলছি টু। আর বলবো একটা কথা, আর কি করেছে গো? হ্যাঁ কি করেছে? এই কথাটা বলে দিচ্ছি সবাইকে। বলছি তুমি ভালো বটো। আমি দে অমনি করে আচ্ছা ভালো বমি আসছে, গা গোলাচ্ছে। আমার না অর্কবেলা তো এই একই কষ্ট হয়েছে, এখনও মনে হচ্ছে এই কষ্টে ভুগবো জানো তো। অর্কবেলা তো খেতে পারছিলাম না, এখন যা হোক খেতে তো পারছি, কিন্তু কি বলো তো শুধু বমি হচ্ছে, এত বমি হচ্ছে। বমি হয়তো সম্পূর্ণ হচ্ছে না, তবে সবসময় মনে হচ্ছে গা গোলাচ্ছে, আমি এর থেকে বেশি খেতে পারবো না, এই শুধু চিন্তা হচ্ছে। তো এখানে আলু পেঁপেটা দেখছিলাম সেদ্ধ হয়েছে কিনা, তারপরে বেশ দেখো প্রীতমি খাবারটা নিয়ে এলো, ভাত মাটন সব কিছুই হয়ে গেছে, সবজি এখন বাজার রাখা রইলো, এখন খাবো, তারপরে অন্য কিছু। খিদে তো প্রচুর পাচ্ছে, তারপরে গা গোলাচ্ছে। তখন স্নান টান করে দেখো তারপরে এসেছি। আর এখানে দেখো সবজি আনতে বলেছিলাম, যা যা এনেছে তার উপরে এক্সট্রা এনেছে। এত সবজি আমি ফ্রিজে কোথায় ঢোকাবো বলো। তো ফল এনেছিল, তার মধ্যে ফল ছিল আর সবজি ছিল, যেহেতু দুটো রকম মিক্স। তো ওই বাঁধাকপি, ঝিঙে, তারপরে লেবু এনেছিল, আর শাক নিয়ে এসেছিলো, কুলেখাড়া পাতাটা নিয়ে এসেছিলো, আর লাল শাক নিয়ে এসেছিলো, আর সজনে পাতা। তোমরা তো জানো আমার হিমোগ্লোবিনটা কম আছে, তো সজনে পাতা খাওয়া খুবই ভালো। সজনে ডাঁটা, সজনে পাতা মেয়েদের জন্য খুবই ভালো। তো ওই যে সজনে পাতা নিয়ে এসেছিলো, তারপরে ক্যাপসিকাম এনেছিলো, টমেটো এনেছিলো, পেয়ারা এনেছিলো, কাঁচা পেঁপে নিয়ে এসেছিলো, ঝিঙে, কাঁচকলা এসব নিয়ে এসেছিলো। তো এখানে আমি সব কন্টেনারে ভরে ভরে রাখছিলাম জিনিসগুলো। তোমরা তো জানো এগুলো আমি কদিন আগে নিয়েছি। আর সবজি এত ভালো রয়েছে না, তোমরা অবশ্যই জানো, তো তোমরা রাখতে পারো, এতে খুব সুন্দর অর্গানাইজ হয়ে থাকে। আর সবজিগুলো খুব ভালো রয়েছে গো, মানে অনেস্টলি বলছি, এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখেছি, এত সুন্দর সবজিগুলো রয়েছে, পুরো ফ্রেশ রয়েছে। তো এখানে টমেটোগুলো বক্সের মধ্যে রেখে দিলাম। আমি প্রীতমকে বলেছিলাম যে আনবে অল্প অল্প করে নিয়ে এসো, এত বেশি বেশি করে আনবে না, আর ও সেই বেশি বেশি করে এনেছে জানো সবজি। এবার আমি কদিন বলো তো, আমার তাকে রান্না করতেই ইচ্ছা করছে না এখন, মানে কিছুই করতে ইচ্ছা করছে না, সেখানে এবার এই এত এত শাক পাতা খেয়ে রান্না করবে বলো তো। যাই হোক বেছে বেছে রেখে দিচ্ছি আপাতত যা যা শাক পাতা ছিল, কারণ ওই তখন এক মুহূর্তে বাঁচতে গেলে মুশকিল আছে। আর এখানে দেখো একটা ফোন এসেছিলো, আসলে এই ফোন আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দেবে। এটা এসেছিলো হচ্ছে একজন বাংলাদেশ থেকে করেছিল মনে ফোন।
তো আমি এখানে কেটে দিলাম ফোনটা, আসলে শোনা যাচ্ছিল না। তারপরে প্রীতম কথা বলেছে, প্রীতমকে দিয়েছিলাম, কল করেছিল যখন, উনি বাংলাদেশ থেকে ফোন করে আর কোনো কথাই বলছে না, জানি না কে ফোন করেছিল, হয়তো কোনো সাবস্ক্রাইবারই হবে। তো নাম্বারটা যেহেতু পেয়েছিল ওই কারণে কল করেছিল। আর এখানে দেখো লাল শাকটা তো আমি বেছেই রাখছি পুরোপুরি। আর বাকি সবজিগুলো দেখি কিভাবে কি ব্যবস্থা করে রাখি, সেটাও আমাকে ভাবতে হবে। প্রচণ্ড কাজ স্লো হয়ে গেছে, এত ধীরে সুস্থে হয়ে গেছে না, যে কাজটা আমি 1 ঘন্টায় হয়ে যেত সেই কাজটা আমার 3 ঘন্টা টাইম লাগছে। যাই হোক, এখন জানো তো ফ্রিজটা ভীষণ ক্লিন রয়েছে। আগে কি সবজিগুলোকে এদিক ওদিক করে রাখতাম, তো প্লাস্টিকের মধ্যে রাখলে এত ভালো সবজি থাকতো না। এইরকম ছোটো ছোটো র্যাকের মধ্যে রাখি তো সবজিগুলো বেশ ভালো থাকে। এগুলো অ্যামাজন থেকেই পেয়ে যাবে, তোমরা সার্চ করবে ফ্রিজ স্টোরেজ বক্স বা ভেজিটেবল বক্স বলে সার্চ করবে, দেখবে এরকম বক্স প্রচুর পেয়ে যাবে। তো 299 এরকমের মধ্যে পেয়ে যাবে। তো এই যে দেখো প্রীতম এদিক থেকে চলে এলো, ও আবার কি নিয়ে এসছে কে জানে। ওইদিকে বক্সটা দিল আমাকে, যে এই বক্সগুলো জানো তো আমরা ফেলি না, যে কার্টন বক্সগুলো, ওগুলো না পরে কিছু না কিছুর জন্য কাজে লেগে যায় আমাদের। দেখি এবার থেকে ভাবছি জানো তো, একদিন করে ভিডিও দেবো, একদিন করে ভিডিও দেবো না, এটাই ভেবেছি। কারণ দেখি শরীর কতটা কি করতে পারি। কারণ দেখো না, কাল থেকে ভিডিও মানে আমি পারছি না করতে, মানে অস্বস্তি লাগছে প্রচণ্ড পরিমাণে, নিজের দুর্বল লাগছে শরীরটা। এমনকি দেখো মানে চুলটা স্নান টান করে আঁচড়ায়নি, জানি না গো, বলতে পারছি না আমার শরীর ঠিক কতটা নিতে পারবে। দেখো আমি প্রচণ্ড পজিটিভ নিয়ে চলছি, প্রচণ্ড। আর এমনি তোমরা জানো যে আমি পজিটিভ নিয়ে না থাকলে না কোনোদিনও হয়তো এই জীবনটা আমাকে আর দেখতেই পেতাম না, কোন দিনকেই হয়তো আমার জীবনের চ্যাপ্টারটা শেষ হয়ে যেত। কিন্তু কি বলো তো, মানে এত মানে উইক লাগছে না, ভালো লাগছে না। আর এই লেবুগুলোর কি সুন্দর সেন্ট। যাই হোক, লেবুগুলো ফ্রিজে ভরলাম, আর সবজিগুলো যেমন তেমন করে রাখলাম। সবগুলো তো আর র্যাকের মধ্যে রাখা গেল না, এত সবজি এনেছে। আর এখানে কলমি শাকটা দেখো বাচ্ছি, সরি কুলেখাড়া পাতাটা বাচ্ছি। আর এখানে প্রীতমকে খুব আমি বকা দিচ্ছিলাম, কেননা জানি না প্রচণ্ড পরিমাণে মুড সুইং হচ্ছে আমার, কথায় কথায় ওর সাথে এত খিটখিট লাগছে না, কিছু বলার নেই। মানে ও না, আমি করছি ওর সাথে, মানে প্রচণ্ড মুড সুইং আমার এখন থেকে হচ্ছে, জানি না, বুঝতে পারছি না গো, বলতে পারছি না কেন হচ্ছে। তো এইরকম অর্কর বেলাতেও হয়েছিল, আমার মাকে আমি খুব মানে যখন আমি অর্ক পেটে ছিল না, আমি আমার মাকে কি করিনি তুমি ভাবতে পারো। তারপরে যখন জানো তো মানে এই জিনিসগুলো আমি ভাবতাম না, তখন নিজের কান্না আসতো যে কী করেছি, মানে কি করতাম মাকে, যা তাও বলে দিতাম মাকে রাগের মাথায়। আর আমার মা চুপচাপ সেটাই সহ্য করতো, কেননা সেই সময় আমার একদম হাইপার হওয়া, তখন তো অর্কর বেলায় খুব সিরিয়াস কন্ডিশনে মানে আমি ছিলাম বলতে পারো। অর্কর বেলায় প্রচণ্ড প্রবলেম ছিল আমার শরীরে। এই ইস্যু কি, এর থেকেও বড় ইস্যু ছিল আমার অর্ক মানে গ্রোথের নিয়ে, প্রচুর বড় প্রবলেম ছিল প্রথম থেকে। তো সেই প্রবলেম সলভ করেছিল আমার মা। তো 5 মাস আমাকে পুরোপুরি বেড রেস্ট। তো সব কিছু করার পর দেখো হঠাৎ করে সন্ধ্যের দিকে কিছু খেতে ইচ্ছা করছিল মুখরোচক। তো ওইখানে প্রীতম বলল বাইরের তো খাবার দেবো না, তো সেই কারণে দেখো ছোলা মটর ভেজানো ছিল অল্প, ও বলল তোকে আমি ফুচকা বানিয়ে দিচ্ছি বা আলু কাটা বানিয়ে দিচ্ছি। ও না খুব ভালো আলু কাটা বানায় জানো, কিচ্ছু রান্না পারে না, কিন্তু ওই যে খেতে চেয়েছি বলে ও বানিয়ে দেবে। এই সময় না মানে আমার সন্ধ্যের দিক হলেই, এমনিতেই দেখবে আমার সন্ধ্যের দিক হলেই না একটু মুখরোচক খেতে ইচ্ছা করে। আর ফুচকা খেতে তো খুবই ভালোবাসি। আর প্রীতম আলু কাটাটা খুব ভালো বানায়। প্রীতম কেন, প্রীতমের মাও খুব ভালো আলু কাটা বানায়, ঠিক আছে, দারুণ বলতে দারুণ, বিশ্বাস করো। মানে ওনার মানে হাতে যদি কেউ আলু কাটা খায় না, তো বাইরে আলু কাটা খেতে ইচ্ছে করবে না, এতটাই ভালো বানায়। তো তার ছেলে হয়ে কাছে কাছে থেকে নিশ্চয়ই একটু তো শিখেছে, তো আমাকে বললো ঠিক আছে আমি বানিয়ে দেবো। তো ওই আর কি বানিয়ে দিচ্ছিলো, দেখো একটু একটু করে করছে, ধনে পাতা এই পাতা সব জোগাড় করছিলো। আসলে সব ওর না কাজ না একদম পরিপাটি, দেখো ওখানে বাটিতে সব সাজিয়েছে ভিডিও করবে বলে, সেই কারণে একদম বাটিতে সাজিয়ে রেখেছে। আর আমাকে সব জিজ্ঞেস করে নিচ্ছিল যে কতটা কি পরিমাণ দেবো, এতটা কি খাওয়া যাবে বা এই হ্যান ত্যান এসব জিজ্ঞেস করে নিচ্ছিলো। আর আমাকে বারবার করে জিজ্ঞেস করছিলো যে ক্যামেরাটা ঠিকঠাক আছে তো, মানে ঠিকঠাক দেখা যাচ্ছে তো, এইগুলো আমাকে একটুখানি জিজ্ঞেস করে নিচ্ছিলো। এবার আমি না প্রচুর পরিমাণে অবাক একটা জিনিস দেখে, যে ছেলেরা ক্যামেরার সামনে আসতে চাইতো না কদিন আগে, সেই ছেলে নিজের থেকেই ভিডিও বানাচ্ছে, এই করছে। আচ্ছা একটা কথা বলি, আমার হাজব্যান্ডের কিন্তু ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, ঠিক আছে, আগে করতো কিন্তু এখন নেই। এখন ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটাও খুলেছে আমার জন্য। আগে একটা ছিল যেখানে কোনো রকম ভিডিও পোস্ট করতো না, কিন্তু এখন করে আমার জন্য, এমনকি ব্লগিংটাও আমার জন্যই করে। এখানে একজন বোন বা দিদি যে হোক জানি না কে হয়, সে আমাকে বলেছিল যে আমাদের হাজব্যান্ডের তো এত টাইমই নেই, ক্যারিয়ারের উপর এতটাই ফোকাস যে ব্লগিং তো অনেক দূরের কথা, ফেসবুকে অ্যাকাউন্ট নেই।
যাই হোক, ভালো তো, খারাপ তো কিছু নেই এটাতে। অনেক পুরুষ মানুষ আছে এখনও পর্যন্ত যারা ফেসবুকে অ্যাকাউন্ট নেই, এমনকি এমন অনেক মেয়েও আছে যাদের ফেসবুকে অ্যাকাউন্ট নেই। আমারই একটা বান্ধবী ছিল, আমার ছেলে রামমোহনে পড়তো, তার মেয়েও রামমোহনে পড়তো। এই সূত্রেই বলতে পারো আলাপ হয়েছিল। তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, যাকে আমি জীবনে হয়তো ভুলতেই পারবো না। এমন খুব কম বন্ধু হয় যাদেরকে ভোলা যায় না, যেমন শম্পা, প্রিয়াঙ্কা, এরা না খুব কম, এরকম না খুব কম বন্ধু পাওয়া যায় যাদের সাথে মানে আমি হয়তো দেখো ফোন করতেই পারি না, কিন্তু তারা ঠিক কিন্তু মাসে 10-এ একবার করে আমাকে ফোন করে খবর নেবেই, মানে কেমন আছো, কী গো, কী চলছে। তাদের কি কোনো দরকার নেই। ওর কিন্তু কোনো ফেসবুকে অ্যাকাউন্ট ছিল না, যার কথা বলছি প্রিয়াঙ্কা। তো কিন্তু কি বলো তো, ওই ইউটিউবে আমার ভিডিও দেখতো, এখনও হয়তো দেখে। এমন অনেক কিছু জিনিস আছে যারা আমরা নিজেরা করি না, কিন্তু যাকে আমরা ভালোবাসি তার জন্য করতে ভালোবাসি। তেমন আমার স্বামীও আমার জন্য ব্লগিংটা করতে ভালোবাসে। তার কোনো ইন্টারেস্টই নেই এই ব্যাপারে। আমি যদি আজকে ভিডিও করা বন্ধও করি, তার কোনো যায় আসবে না। তার জীবন যেমন চলছে তার জীবন তেমনই চলবে। শুধুমাত্র আমার ভালো লাগে বলে ও কিন্তু সেটা করে। আর আজকে বলে দিই, আলু কাটের রেসিপিটা তোমরা ঠিক কোথায় পাবে। আলু কাটের রেসিপিটা পাবে হচ্ছে আমাদের যে নতুন চ্যানেলটা খুলেছি, সেই নতুন চ্যানেলে। তোমরা অনেকেই খুঁজে পাচ্ছ না, দেখবে আমার কমিউনিটি গাইডলাইন্সে শেয়ার করা আছে ভিডিও। আজ থেকে কিন্তু ভিডিও পোস্ট হচ্ছে, যেমন আজকে একটা রেসিপি গেছে, কাল থেকে আরও রেসিপি। যদি ভালো লাগে তাহলে ওই চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারো। হ্যাঁ, অবশ্যই তোমাদের যদি ভালো লাগে। দেখো, এখানে তোমাদেরকে ভিডিও করে দেখানোর একটাই উদ্দেশ্য, যে ক্যামেরাগুলোকে ঠিক কীভাবে সেট করছে। যে ছেলে কিছুই জানতো না, কিছুই বুঝতো না, সে নাকি আমার শর্ট ভিডিও রেডি করে দিচ্ছে রান্নার। যেহেতু দুদিন ধরে আমি তো কোনো রকম কিছু করতেই পারছি না, না বিকাল দিকে এনার্জি লাগছে, শুধু মাথা ধরে যাচ্ছে। এখন দেখো আমার জন্য আনছে বানিয়ে, এখন রিভিউ নেবে। তো এইখানে দেখো পুরোপুরি সেট আপ করে কিন্তু ও সব কিছু কাজ করে, আর দুটো স্ট্যান্ড নিয়েই কাজ করছে আপাতত। তো আমি ওটা দেখে না প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গেছিলাম। আচ্ছা, এটার রিভিউ না হয় ওই চ্যানেলেই পেয়ে যাবে, আর কীভাবে বানিয়েছিল না বানিয়েছিল সেটাও জানতে পেরে যাবে ওই চ্যানেলে। আমার মনে হয় এবার প্রায় দিনই ভালো ভালো খাবার হবে। একটা কথা বলবো। নমস্কার, আমি একটা কথা বলবো। ইন্ডিয়া গেট ইন্ডিপেন্ডেন্স in 1947 after 200 years of struggle. Our Prime Minister holds the national flag on Red Fort on India on his day. আর একটু ভালো করে বলতে হবে, একটু ভুল হলো, ঠিক আছে? তাও ঠিক করে